একবার এমন একটা যুদ্ধের কথা ভাবা যাক যেখানে কিনা সবচেয়ে শক্তিশালী অস্ত্রটাও কোনো কাজে আসছে না, যেখানে শত্রু ঠিক বাইরে নেই, বরং লুকিয়ে আছে মনের অনেক গভীরে। আজ আমরা গণেশ আর কামাসুরের সেই অবিশ্বাস্য যুদ্ধের গল্পটা শুনব, যেখানে আসল লড়াইটা ছিল কিন্তু ইচ্ছা শক্তির বিরুদ্ধে। তো এই গল্পে আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একজন প্রায় অপরাজেয় শত্রু সব কিছু গ্রাস করে ফেলছিল। তারপর জানব গণেশের সেই অবিশ্বাস্য যুদ্ধকৌশলের কথা, যা কিনা সব পুরনো ধারণাকে একদম ভেঙে দিয়েছিল। আর সব শেষে দেখব এই যুদ্ধটা জয়ের চেয়েও অনেক বড় কিছু কি করে শিখিয়ে দিল। তো গল্পের শুরুতেই আমরা এমন এক শক্তির মুখোমুখি হচ্ছি যার নাম কামাসুর, মানে এমন এক অশুভ ছায়া যার সামনে দেবতারাও নিজেদেরকে কেমন যেন শক্তিহীন মনে করছিলেন। এটাই তো ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জটা, মানে এমন এক শত্রুকে হারানো যায় কিভাবে, যার প্রধান অস্ত্র হল মানুষের নিজেরই কামনা বাসনা। কারণ এই যুদ্ধটা আসলে কোনো ময়দানে হচ্ছিল না, হচ্ছিল সবার মনের ভেতরে। এই কামাসুর, সে হল কামনারই এক মূর্ত প্রতীক। মানে তার আক্রমণের লক্ষ্য কোনো শরীর ছিল না, ছিল সোজা মন আর আত্মার উপর। সে মানুষের মনে লোভ, ঘৃণা এই সব কিছুর জন্ম দিত আর তাদের ভেতর থেকে একদম দুর্বল করে ফেলত। কামাসুরকে যে প্রায় অপরাজেয় মনে হচ্ছিল, তার পেছনে বেশ কয়েকটা কারণ ছিল। এক তো হল তাকে কোনো শারীরিক অস্ত্র দিয়ে আঘাত করাই যেত না, কারণ সে তো আসলে কোনো শরীর নয়, একটা আবেগ। আর তার উপর মহাদেবের কাছ থেকে পাওয়া বরের কারণে সে ছিল প্রায় অমর, মানে এক কথায় একটা অশুভ ধাঁধার মতো। গণেশ কিন্তু খুব তাড়াতাড়ি পুরো ব্যাপারটা ধরে ফেলেছিলেন। তিনি বুঝে গিয়েছিলেন যে এই যুদ্ধ জেতার জন্য শুধু গায়ের জোরে কোনো লাভ হবে না। কামাসুরের শক্তিকে সরাসরি ধ্বংস করা তো অসম্ভব, কিন্তু এর উৎসটাকে যদি শুদ্ধ করে দেওয়া যায়, তাহলেই হয়তো সমাধান মিলবে। যখন পুরনো সব উপায় ব্যর্থ হয়, তখন তো নতুন পথের কথাই ভাবতে হয়। গণেশও ঠিক তাই করলেন। তিনি বুঝতে পারছিলেন যে এই যুদ্ধটা আসলে শক্তির নয়, এটা বুদ্ধির খেলা। গণেশের কৌশলটা ছিল কিন্তু একদম অন্যরকম। তিনি শারীরিক লড়াইয়ের ময়দান থেকে ফোকাসটা সরিয়ে নিয়ে গেলেন একটা মনের লড়াইয়ের দিকে। তার লক্ষ্য কামাসুরকে আঘাত করা ছিলই না, আসল লক্ষ্য ছিল সেই কামনা বাসনার উৎসটাকেই শুদ্ধ করা, যেখান থেকে কামাসুরের জন্ম। তো গণেশের প্ল্যানটা ছিল দুইমুখী। একদিকে তারই একটা প্রতিরূপ কামাসুরকে যুদ্ধের মাঠে ব্যস্ত করে রাখল, যাতে সে পৃথিবীতে আর খারাপ প্রভাব ফেলতে না পারে। আর ঠিক সেই সময়ে গণেশের আসল রূপ বেরিয়ে পড়ল, আসল সমাধানের খোঁজে। এখন গণেশ সাহায্যের জন্য এমন একজনের কাছে গেলেন যার সাথে কামাসুরের জন্মের একটা গভীর আর বেশ জটিল সম্পর্ক ছিল। আর ঠিক এইখানেই কিন্তু গল্পের রহস্যটা আরও জমে ওঠে। তিনি কিন্তু কোনো বিধ্বংসী অস্ত্র চাইলেন না। তার অনুরোধটা ছিল আরও অদ্ভুত। তিনি চাইলেন ভগবান বিষ্ণুর সেই মোহিনী রূপের দর্শন। এটা ছিল খুবই অপ্রত্যাশিত একটা অনুরোধ, কারণ সবাই জানত যে কামাসুরের জন্মের সাথে এই রূপের একটা গভীর সম্পর্ক আছে। আর এইখানেই তো একটা বড় প্রশ্ন উঠে আসে যে রূপটা সমস্যার কারণ, সেটাই আবার সমাধান হবে কি করে? গণেশের এই আপাত অযৌক্তিক অনুরোধের পেছনেই কিন্তু লুকিয়েছিল আসল বুদ্ধিটা। কারণ গণেশ জানতেন যে অনেক সময়ই সমস্যার গোড়াতেই তার সমাধানটা লুকিয়ে থাকে। তিনি বুঝেছিলেন যে স্বর্গীয় সৌন্দর্য থেকে কামনার জন্ম হয়েছিল, একমাত্র সেই সৌন্দর্যই পারে সেই কামনাকে শুদ্ধ করতে। এবার তাহলে দেখা যায় কিভাবে গণেশ এমন একটা অস্ত্র তৈরি করলেন যা শক্তি দিয়ে নয়, বরং বিশুদ্ধ প্রতীক দিয়ে লড়াই করে। মোহিনী গণেশকে এক দিব্য অস্ত্রের কথা বললেন, যা কোনো ধাতু দিয়ে তৈরি নয়। এর উপাদানগুলো ছিল একদম প্রতীকী, যেমন ময়ূরের পালক, যা হল সংযমের প্রতীক, আর চম্পা ফুল, যা পবিত্রতার প্রতীক। এ দুটো জিনিসকে এক করেই কামনার উপর জয় পাওয়া সম্ভব ছিল। গণেশ তখন সেই ফুল দিয়ে একটা তীর তৈরি করলেন, আর সেটা ছুড়ে দিলেন কামাসুরের দিকে। কিন্তু এই তীরের উদ্দেশ্য তাকে আহত করা ছিল না, উদ্দেশ্য ছিল তার ভেতরের অশুভ কামনাকে শুদ্ধ করা। আর এরপর যা ঘটল তা ছিল সত্যি অভাবনীয়। কামাসুরের সবচেয়ে বড় শক্তিটাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়াল। কামাসুরের পতনটা কিন্তু কয়েকটা ধাপে ঘটেছিল।
প্রথমে তো পবিত্র ফুলের তীর তাকে বেঁধে ফেলল। এরপর তার নিজের খারাপ শক্তিগুলোই তার বিরুদ্ধে কাজ করতে শুরু করে দিল, তাকে ভেতর থেকে কষ্ট দিতে থাকল। তার অমরত্বের বরটাই তখন তার জন্য এক অভিশাপ হয়ে দাঁড়াল, কারণ সে তো মরতেও পারছিল না। শেষমেশ তাকে গণেশের ওম বেকটায় নমঃ মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হলো। এই মন্ত্রের অর্থ হল, যিনি বাধা দূর করেন তাকে প্রণাম, আর এই মন্ত্রই ধীরে ধীরে তার ভেতরের সমস্ত কালিমা শুদ্ধ করে দিল। ভাবা যায় কি এক অবিশ্বাস্য পরিহাস, যে খারাপ শক্তিগুলো ছিল তার ক্ষমতার উৎস, সেই শক্তি তাকে একটা অদৃশ্য জেলে বন্দী করে ফেলল। সে আসলে নিজেরই তৈরি করা ফাঁদে আটকে গিয়েছিল। গল্পের শেষে এসে আমরা বুঝতে পারি যে আসল বিজয় কাকে বলে। এটা আসলে ধ্বংসের গল্প নয়, এটা হলো রূপান্তরের গল্প। এখানেই ব্যাপারটা, গণেশ কামাসুরকে ধ্বংস করেননি, বরং তাকে শুদ্ধ করেছেন, আর তাকে নির্দেশ দিয়েছেন পৃথিবীতে ভক্তি আর ধর্মের প্রচার করতে। মানে যে শক্তিটা ছিল ধ্বংসের কারণ, সেই শক্তি এবার সৃষ্টির কাজে লেগে গেল। এই একটা কথাই হয়তো পুরো গল্পের সারমর্ম, যে কোনো মানুষের নিজের ভেতরের খারাপ দিকগুলোই তার সবচেয়ে বড় শত্রু। কারণ বাইরের শত্রুর ওপর জয়টা তো সাময়িক, তাই না? কিন্তু নিজের ভেতরের শত্রুদের ওপর জয় পাওয়াটাই হলো চিরস্থায়ী। এই পৌরাণিক কাহিনীটা আমাদের একটা গভীর সত্যি সামনে এনে দাঁড় করায়। বাইরে তো সারাক্ষণই কোনো না কোনো যুদ্ধ চলছে, কিন্তু আসল যুদ্ধটা হয়তো আমাদের সবার ভেতরেই হয়। প্রশ্নটা হলো, সেই ভেতরের শত্রুদের আমরা আদৌ চিনি কি? এটাই হয়তো সবচেয়ে বড় ভাবনার বিষয়।